ফসলটা তিনি তুলবেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে, যার ফলে দেখবেন ভোট কেন্দ্রে যাতে আপনি পৌঁছতে না পারেন তার জন্য পশ্চিমবঙ্গের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে বিজেপি অন্যান্য রাজ্যে একই কাজ করছেন। উত্তরপ্রদেশে দলিত সম্প্রদায়ের মানুষকে পোলিং বুথ থেকে বার করে দেওয়া হচ্ছে। ভেঙে দেওয়ার পরিকল্পনা কি? এটা মারাত্মক পরিকল্পনা। এই দৃষ্টান্তই মমতার করে যাওয়া দৃষ্টান্ত মোদী ভারতবর্ষে মেনে চলেছেন। 2011 মমতা ক্ষমতা আসার পর এটা করেছিল, চাকরি বিক্রি। তুমি আমাকে টাকা দাও, তোমায় আমি শিক্ষকতার কাজ দেব। এই কত বড় অন্যায়! একজন শিক্ষক শুধুমাত্র একটা অফিসের কেরানির মতো দুটো ফাইল সই করছেন না, তিনি একটা গোটা প্রজন্মকে তৈরি করছেন। শিক্ষকেরা মানুষের চেতনা তৈরি করে। সেই শিক্ষকদের যদি আমি টাকার বিনিময়ে চাকরি দিই, তার যোগ্যতার বিনিময়ে নয়, তাহলে কি হবে? যখনই সেই শিক্ষক পড়াতে যাবেন, আপনি আপনার ঘরের ছেলে মেয়েকে সেখানে পাঠাবেন না। এবং এটা কেন হলো জানেন? ব্যক্তি পুঁজি তারা চাইছেন শিক্ষাটা ভালো ব্যবসার জায়গা। আপনারা দেখবেন এই কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশ দিয়ে যখন যাবেন, কত প্রাইভেট স্কুল তৈরি হচ্ছে, বড় বড় বাড়ি। এবং আমরা গরিব ঘরের ছেলে মেয়েরা, তাদের কিন্তু ওই শিক্ষার সুযোগ থাকছে না। এটাকে অনুকরণ করে এই মোদীও কেন্দ্রে নতুন যে এডুকেশন পলিসি করলো, তার মূল বক্তব্যই হচ্ছে শিক্ষাটা বাণিজ্যিকীকরণ হোক। যাদের পুঁজি আছে তারা কলেজ চালাবে, তারা ইউনিভার্সিটি চালাবে, সরকার ক্রমশ শিক্ষা থেকে হাত গুটিয়ে নেবে। তার ফল কি হলো? স্টাইপেন্ড বন্ধ করে দেওয়া হলো। যারা কারা স্টাইপেন্ড পাচ্ছিল? ওই গরিব ঘরে দলিত সম্প্রদায়ের মানুষ, তারা স্টাইপেন্ড পেয়ে শিক্ষিত হচ্ছিলেন। প্রশ্ন দেখুন, উনি তো নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চান। নৈরাজ্যমূলক পরিস্থিতির মধ্য দিয়ে মাওবাদী, আরএসএস এদের সকলের সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। সুতরাং তিনি কখনোই কোনো আইনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে সমর্থন করেন না, কারণ আইন যুক্তির জায়গা, বিতর্কের জায়গা, সেখানে গেলে তিনি পরাজিত হচ্ছেন। অতএব তিনি এখন মানুষকে ডাক দিচ্ছেন যে আইন আদালতকে তুমি মান্য করো না। এটা সংবিধান বিরোধী কাজ। এই সংবিধান বিরোধী কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন। সেজন্যই মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সচেতন হন। কারণ ভারতবর্ষ যদি নৈরাজ্যে চলে যায়, তাহলে আপনার আমার ঘরও শান্তিতে থাকবে না। আদালতের অবমাননা, শুধু অবমাননা নয়, তিনি প্রকৃতপক্ষে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আদালত কোনো ব্যাপারই না, ওর যা মাসেল পাওয়ার আছে তারাই নিয়ন্ত্রণ করবে। এটাই হচ্ছে ওর পরিকল্পনা। দুর্নীতিকে চাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা, কিন্তু চাপা তো দেওয়া যাচ্ছে না। যখনই আদালতে কোনো বিষয় যাচ্ছে, সমস্ত দুর্নীতি সামনে উঠে আসছে। দুর্নীতিকে চাপা দেওয়া যায় না। উনি একটি সভায় হুমকি দিয়েছিলেন আমার বিরুদ্ধে মানহানি মামলা করবেন যদি ওকে চোর বলা হয়। আমি তারপরে বললাম, আপনাকে সবাই চোর বলবে, আপনি মানহানির মামলা করুন, আমি খুশি হব। আমি চাই ওর মতো একটা মানুষকে আদালতে তুলে সেখানে ওর যা মুখোশটা খুলে দেওয়ার জন্য। আসলে উনি এইসব ভয় পান। ওবিসির যে বাদ চলে যে ক্যান্সেল করে দিচ্ছে, যারা সার্টিফিকেট পেয়েছিল, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ কি দাঁড়াবে? এখন সুপ্রিম কোর্ট যদি ইন্টারফেয়ার না করে, তার বাতিল হয়ে গেল, বাতিল। কিন্তু যারা চাকরি পেয়েছিল, সেটা তো আদালত অনুগ্রহ করে তাদের চাকরিটাকে বাঁচিয়ে দিয়েছে। এখন এর বিরুদ্ধেও আমার ধারণা অন্য কেউ মামলা করবেন, তারা হয়তো বলতে পারেন যে বেআইনি ভাবে চাকরি পেয়েছে, সেটাকে রাখবে কেন? একটা জটিল পরিস্থিতি তৈরি হলো। বটে, একটা বিরাট জটিল পরিস্থিতি তৈরি হলো। আইন না মেনে শুধুমাত্র হাততালি পাওয়ার জন্য যদি কেউ কাজকর্ম করে, তার পরিণতি এটা হতে বাধ্য, যা হচ্ছে এখানে।